সালে যে কারিকুলামটা নিয়ে আসে সেই কারিকুলামের মধ্যে দেখা যাচ্ছে তারা সেক্স এডুকেশন টার্মটা এনেছিল। মানে স্কুলের মধ্যে শিক্ষক ওই চ্যাপ্টারটাকে বাদ দিয়ে দিচ্ছেন। আমি যেহেতু ওই সময় একদম ক্লাস 6-এর বাচ্চাকে পড়াতাম, আমি খুব ভালো করে দেখেছি যে এখানে পার্টিকুলারলি সেক্সুয়াল হ্যারাসমেন্ট, তারপর হচ্ছে ধর্ষণ, তারপর বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, এরপর ছেলে শিশুদেরকে ধর্ষণ এবং আমাদের বিশেষ করে সাইবার হ্যারাসমেন্ট, যেটা প্রত্যেকটা টার্মকে যাতে হচ্ছে যাতে সরকারের পক্ষ থেকে একটি আইনের মধ্য দিয়ে একদম পরিষ্কার করে উল্লেখ করা হয়। যদিও সেটা পরবর্তীতে আমি যতটুকু জানি অন্তর্বর্তীকালীন সরকারের একটা অধ্যাদেশ তারা জারি করে এবং বর্তমানে সেটার আপডেট কি সেটা আমি বলতে পারবো না, বাট আমি লাস্ট যতদিন পর্যন্ত আমার খোঁজ ছিল অন্তর্বর্তীকালীন সরকার এই প্রত্যেকটা বিষয়কে রিভিশন করে তারা একটা অধ্যাদেশ জারি করেছিল। সেটা বলতে পারি যে একটা আসিয়া বাচ্চাটার হয়তো মৃত্যুর মধ্য দিয়ে আমাদের সমাজের যে পরিস্থিতি, আসলে সমাজে তো দেখা যায় যে কোনো কিছু আলোড়ন সৃষ্টি না হলে এখান থেকে কোনো দেখা যায় আন্দোলন তৈরি করা আসলে কোনোভাবে সম্ভব হয় না। তো হয়তো আসিয়ার উসিলাই বলতে পারি যে আমরা কিছুটা সফল হয়েছিলাম তৎকালীন সময়ে যে বিগত আইনটি ছিল সেটা সংশোধন করার জন্য। কিন্তু বাংলাদেশের যেটা প্রধান সমস্যা আমি মনে করি সেটা শুধুমাত্র এগুলা আইনের টার্মিনোলজিগুলোতে আছে। এখানে কিছুদিন আগে মঞ্জুর ভাই উনি কিন্তু উল্লেখ করছিলেন বাংলাদেশে এখানে ধর্ষণ নিয়ে যে সামাজিক পরিসরে ধর্ষণ নিয়ে আসলে যথেষ্ট পরিমাণে সচেতনতার কথা থেকে বেশি এই বিষয়টা আলোচনাই হয় না। যখন আপনি দেখবেন যে আমাদের পারিবারিক পরিসরে বলি বা আমাদের স্কুল বলি বা আমাদের বিশ্ববিদ্যালয়ে বলি, এখানে একজন স্টুডেন্ট যদি কোনোভাবে তার শিক্ষকের দ্বারা বা তার কোনো ফেলো স্টুডেন্ট দ্বারা, মানে তার কোনো সহপাঠী দ্বারা তিনি যদি সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হন, তাহলে সেক্ষেত্রে তার কি কি ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে সেই বিষয়ে যথেষ্ট পরিমাণে সচেতনতা আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেই তৈরি করা হয় না। যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন তারা আবার 2022 সালে যে কারিকুলামটা নিয়ে আসে সেই কারিকুলামের মধ্যে দেখা যাচ্ছে তারা সেক্স এডুকেশন টার্মটা এনেছিল। কিন্তু এই সেক্স এডুকেশনটা তার ছোটবেলা থেকে শেখানোর জন্য তো এখানে একটা সামাজিক গ্রহণযোগ্যতাও দরকার। দেখা যাচ্ছে যে পরিবারগুলো মানে স্কুলের মধ্যে শিক্ষক ওই চ্যাপ্টারটাকে বাদ দিয়ে দিচ্ছেন। আমি যেহেতু ওই সময় একদম ক্লাস 6-এর বাচ্চাকে পড়াতাম, আমি খুব ভালো করে দেখেছি আমার স্টুডেন্ট যেহেতু মেয়ে ছিল আমি তার সাথে খোলামেলা কথা বলতে পারতাম, কিন্তু তার মা আমার সামনে কিন্তু খোলাখুলি আমাকে বলেছিলেন যে বাচ্চাদেরকে এগুলো কেন পড়ানো হচ্ছে, বাচ্চারা তো এগুলো জানা উচিত না। আবার আমার স্টুডেন্টই আমাকে বলে যে আমার স্কুলে তো আমার টিচার সম্পূর্ণ চ্যাপ্টারটা বাদ দিয়ে যান, মানে এখানে সেক্স এডুকেশন বা বাচ্চাদেরকে নিজেদের প্রোটেক্ট করার জন্য আসলে কি কি ধরনের ব্যবস্থা নিতে হবে সেই বিষয়গুলো বইয়ের যে যে চ্যাপ্টারগুলোতে উল্লেখ থাকে সেটা একটা ফরবিডেন চ্যাপ্টার। এটা হচ্ছে আমাদের স্কুল থেকে আমরা শিখে আসি। তো এই যে মানে আইন চেঞ্জ করলেই বা একটা নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করলেই যে সেটা ইমপ্লিমেন্টেড হবে সেটা বাংলাদেশের কনটেক্সটে বরং আমি মনে করি অনেক বেশি কঠিন। কারণ এখানে সামাজিক বাধা এবং ধর্মীয় বাধা দুইটা জিনিসকেই কিন্তু একত্রিত করে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে বাংলাদেশে 2015-তে আমি যতটুকু জানি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে 2015 থেকে সম্ভবত যৌন নিপীড়ন বিরোধী সেল তৈরি করার একটা আইন জারি করা হয়েছিল, কিন্তু সম্ভবত আইন ছিল না বা এটা কোনো অধ্যাদেশ ছিল যতটুকু আমার মনে আছে। কিন্তু আমাদের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আমাদের সাধারণ শিক্ষার্থী যারা তারা জানেই না যে ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা যৌন নিপীড়ন বিরোধী সেল আছে এবং এই যৌন নিপীড়ন বিরোধী সেলগুলোর দায়িত্বে কারা আছেন।